নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে বিপিএসই ইন্ডিয়াস ফরেন পলিসি এই আলোচনায় আজ আমি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ইউনিট নাম্বার 8, ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস পাকিস্তান, ভারতের বিদেশ নীতি বা ভারতের নীতি পাকিস্তানের বিষয় বা পাকিস্তানের সাথে ভারতের নীতিগত সম্পর্কের যে বিষয়টি তা কিভাবে পরিচালিত হয়েছিল তা আমি আলোচনা করব। আজকের লাইভ প্রোগ্রামে গ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। এই আলোচনায় আজ আমি প্রথমেই ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস পাকিস্তান, পাকিস্তান সংক্রান্ত ভারতের নীতির এই আলোচনায় প্রথমে আমি এই পাঠকের উদ্দেশ্যগত দিকের উপর আলোকপাত করব। এই পাঠ্যকের পঠন পাঠনের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বের সমস্ত পাঠক সমাজকে ভারতের বিদেশ নীতি, বিশেষ করে পাকিস্তান যে নীতিগত অবস্থান, সেই নীতিগত অবস্থান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠক সমাজকে এই ইউনিটের মধ্যে দিয়ে প্রদান করতে চাই। পাশাপাশি এই পাঠ্যকের পঠন পাঠনের মধ্য দিয়ে পাঠক সমাজ উপলব্ধি করতে সক্ষম হবে ভারতের বিশ্ব শান্তি রক্ষা যে প্রচেষ্টা বারংবার তা প্রতিবেশী পাকিস্তান উপলব্ধি করতে পারেনি। এই পাঠ্যক শেষে পাঠক সমাজ এটা উপলব্ধি করতে সক্ষম হবে যে ভারতের বিদেশ নীতি কিভাবে সময় যুগের সঙ্গে তাল রেখে পরিবর্তিত হয়েছে। স্বাধীনতার প্রাক মুহূর্ত থেকে স্বাধীনতা পরবর্তী ৭৫ বছর অতিক্রান্ত সময় পর্যন্ত কিভাবে বিদেশ নীতির বারংবার বিবর্তন লক্ষ্য করা গেছে। পাঠক সমাজ এই পাঠ্যকের মধ্য দিয়ে এটা উপলব্ধি করবে বর্তমান এনডিএ 2 গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার পাকিস্তান সংক্রান্ত যে নীতি, সেই নীতি কিভাবে কৌশলের মাধ্যমে পরিচালিত করেছে। বিশেষ করে ২০১৪ সালের পর থেকে এনডিএ 2 গভর্নমেন্ট আসার পর এই নীতিগত পরিবর্তন
ভারতবাসীর কাছে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে তা তা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে। মোটামুটিভাবে আমি বলতে চাই, এই পাঠ এককের মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজকে ভারত পাকিস্তান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে। আমি প্রথমে আজকের আলোচনার বিভিন্ন দিক আমি পাঠক সমাজের কাছে তুলে ধরব। আমি পাঠক সমাজকে প্রথমে ঔপনিবেশিক সময় পর্বে সাম্প্রদায়িকতা এবং তার বাড়বাড়ন্তকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান এই দুই স্বতন্ত্র ভূখণ্ডে আত্মপ্রকাশ এবং পরবর্তীকালে বিভিন্ন বিশেষ করে দেশীয় রাজ্যগুলি, বিশেষ করে প্রিন্সলি স্টেট, জম্মু কাশ্মীর এর ভারত ইউনিয়নের সাথে অন্তর্ভুক্তিকরণ এবং তার ভিত্তিতে ফার্স্ট ইন্দো পাকিস্তান ওয়ার যুদ্ধ এবং পরবর্তী পর্বে 1961-62 ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে ভারতের সাহায্য সহযোগিতা এবং ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন, এছাড়াও পরবর্তীকালে 1999 কার্গিলের যুদ্ধ, এছাড়াও 1960 ভারত পাকিস্তান ওয়াটার বা জল বিভাজন চুক্তি বা জল বন্টন চুক্তি, এছাড়াও 1990-এর দশক থেকে যে ভারত পাকিস্তান সম্পর্কের বিবর্তনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সেই পর্বে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্র তৈরি হওয়া, প্রধানমন্ত্রী NDA 1 এর মাননীয় অটল বিহারী বাজপেয়ী লাহোর যাত্রা, আগ্রা সম্মিলন, এছাড়াও বাজপেয়ীর ইসলামাবাদ এবং মোশাররফের
দিল্লি, আগমন, এছাড়াও ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সন্ত্রাসবাদী কার্যকলাপ কিভাবে একটা ভূমিকা নিয়েছিল সেটাও আমি আলোচনা করব। এর পাশাপাশি আমি আলোচনা করব 2014 পরবর্তী সময় পর্বে এনডিএ 2 নরেন্দ্র মোদী সরকারের পাকিস্তান সংক্রান্ত নীতি এবং অবশেষে ওভারঅল ভারতীয় পাকিস্তান সংক্রান্ত নীতির সাফল্য ব্যর্থতার এক ঝলক আমরা বুঝে দেখার চেষ্টা করব। আমি প্রথমেই বলতে চাই, সাম্প্রদায়িক রাজনীতি বিভিন্ন সময় বহুত্ববাদী ভারতবর্ষে প্রাক ঔপনিবেশিক সময়কাল থেকে আরো বিশেষ করে ঔপনিবেশিক সময় পর্বে, ঔপনিবেশিক সময় অর্থে 1757 থেকে আমরা 1947 এই সময় পর্বে অতি সক্রিয়তার সঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি ব্রিটিশ শাসকদের হাত ধরে ভারতবর্ষে লক্ষ্য করেছি এবং আরো আমরা যদি একটু দ্রুততার সাথে ঔপনিবেশিক শাসনের একদম শেষ লগ্নে 1930-এর দশকে বা 40-এর শুরুর দিক থেকে নানা স্থানে সাম্প্রদায়িক প্রবণতা, বিশেষ করে হিন্দু মুসলিম স্বার্থগত সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে। অবশ্যই তার সূচনা হয় ডব্লিউ হান্টার রচিত দ্য ইন্ডিয়ান মুসলমানস নামক একটি গ্রন্থের মধ্য দিয়ে, যা পরবর্তীকালে আলিগড় আন্দোলন এবং মুসলিম লীগ রাজনীতির মধ্য দিয়ে এই সাম্প্রদায়িকতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। ফলে কোথায় যেন আমাদের জাতীয়তাবাদী আন্দোলন একটু দুর্বল হয়ে যায়, আর তারই পূর্ণ মাত্রায় সুযোগ গ্রহণ করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা। বিভাজন এর রাজনীতি তারা গ্রহণ করে। তারই অন্তিম পরিণতি মুসলিম লীগের নেতৃত্বে স্বতন্ত্র পাকিস্তান দাবি, যা চূড়ান্ত পরিণতি অর্জন করে 1947 সালে 14ই আগস্ট। ভারত ভূখণ্ড বিভাজিত হয়ে স্বতন্ত্র একটি রাষ্ট্র পাকিস্তান আত্মপ্রকাশ করে।
মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী দেশ বিভাজিত হয়ে দুটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান আত্মপ্রকাশ করে। একদম জন্ম লগ্ন থেকে এই দুই স্বতন্ত্র রাষ্ট্র যার মধ্যে ভারত যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার পথ বেছে নেয়, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ হিসেবে পাকিস্তান ইসলামীয় প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভ করার পর থেকে ভারত ও পাকিস্তান প্রতিবেশী এই দুই রাষ্ট্র একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু দুই দেশের মধ্যেকার বিভাজন কে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এবং দুই দেশের ভূখণ্ডকে কেন্দ্র করে এদের মধ্যেকার সম্পর্ক তিক্ততার এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে, এবং যার প্রবাহমানতা বর্তমান শতকে এমনকি আজকে পর্যন্ত প্রবাহমান। এবং উভয় রাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক যখনই একটা স্বাভাবিক পর্যায়ের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখনই ইসলামীয় উগ্র সন্ত্রাসবাদীরা এই সম্পর্কে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে। বলা হয় অনেকগুলো ঐতিহাসিক ও রাজনৈতিক প্রশ্ন ভারত এবং পাকিস্তানের সম্পর্কের মধ্যেকার উত্তেজনাকে একটা অবিশ্বাস এবং সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। জন্মলগ্ন থেকে ভারতবর্ষকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে প্রিন্সলি
স্টেট অর্থাৎ দেশীয় রাজ্যগুলো ভারতীয় ইউনিয়নের সাথে সংযুক্তিকরণ এবং সেক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল এবং তার সহযোগী ভিপি মেনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এইরকমই একটা অঞ্চল জুনাগড়, যেখানকার ৮০% মানুষ হিন্দু সম্প্রদায়ের, অথচ শাসক মহাবত খাঁ ছিলেন ইসলাম ধর্ম অনুরাগী এবং তিনি পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলে সেখানকার জনগণ অর্থাৎ হিন্দু জনগণ তার তীব্র বিরোধিতা করে এবং ভারতের সঙ্গে তারা থাকার আগ্রহ প্রকাশ করে। জুনাগড় এই রাজ্যটির অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে ভারত পাকিস্তান সম্পর্ক একটা সংঘাতপূর্ণ উত্তেজনাপূর্ণ পরিবেশ এর স্তরে পৌঁছে যায় এবং অবশেষে জনগণের দাবি অনুসারে এবং ভারতের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে, তার কারণ এই জুনাগড়ের ভৌগোলিক কনসেপ্ট বা ভৌগোলিক অবস্থান বলতে পারেন আপনারা, যা ৩ দিকে ভারতবর্ষ বা ভারতীয় ভূখণ্ড এবং ভারত ভূখণ্ডের মধ্যস্থলের একটি অঞ্চল কার্যত। ভারতীয় জাতীয় স্বার্থের নিরিখে এখানে উত্তেজনা তৈরি হওয়ার অর্থ তা পার্শ্ববর্তী অঞ্চলকে প্রভাবিত করতে পারে। তাই সর্দার বল্লভভাই প্যাটেল কৌশলগত নীতির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী কে কাজে লাগবে জুনাগড়কে ভারতীয় ইউনিয়নের সাথে সংযুক্ত করেন। পাকিস্তান সরকার অবশ্য এর বিরোধিতা করে এবং ভারত সরকার এই প্রতিবাদ অগ্রাহ্য করে। 1947-এর 9 নভেম্বর ভারতীয় সেনাবাহিনী জুনাগড় দখল করে। অন্য একটি রাজ্য ছিল কাশ্মীর, যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্ম অনুরাগী অর্থাৎ মুসলিম, কিন্তু এই রাজ্যটি মহারাজা ছিলেন হরি সিং, যিনি একজন হিন্দু। যদিও ভারত বিভাজনের সময় হরি সিং স্বতন্ত্র থাকতে চায়,
কিন্তু পরে পাকিস্তানের সংবাদপত্র প্রকাশ করে হরি সিং ভারতে যোগদান করতে ইচ্ছুক। এর দ্বারা আশঙ্কিত হয়ে সেখানকার পাশতুন বেহসুদ নামক উপজাতি সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের আধা সামরিক বাহিনীকে সমর্থন করে এবং পাকিস্তানে অন্তর্ভুক্তিকরণের দাবি তুলতে শুরু করে। এই পরিস্থিতিতে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য আবেদন করলে লর্ড মাউন্টব্যাটেন এর পরামর্শক্রমে ভারত সরকার হরি সিংকে প্রথমে ভারতীয় ইউনিয়নে সংযুক্তির পক্ষে চুক্তি সই করান এবং এইভাবে ভারত এর একটি অঙ্গরাজ্য হিসেবে কাশ্মীর অন্তর্ভুক্ত হয়। এরপরে তিনি কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অর্থাৎ এই চুক্তিটা হয়েছিল 1947 সালের 26শে অক্টোবর একটি অঙ্গরাজ্য হিসেবে গৃহীত হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর এ পাক হানাদার বাহিনীকে দমন করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে এবং কয়েক সপ্তাহে সংঘাত লড়াইয়ের মধ্য দিয়ে উভয় রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জে বিষয়টি তুলে ধরে এবং জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে গণভোটের প্রসঙ্গ উঠে আসে এবং ভারত পাকিস্তান যে যেখানে তার সেনাবাহিনী আছে সেখানেই থাকা নির্দেশ দেন। কাশ্মীরের যে অংশ পাকিস্তান অধিগ্রহণ করে সেটা আজাদ কাশ্মীর নামে পরিচিত। তবে সর্দার বল্লভভাই প্যাটেল জাতিপুঞ্জের এই জাতীয় মধ্যস্থতার বিরোধিতা করেন এবং বলেন কাশ্মীর হলো একটি দ্বিপাক্ষিক সমস্যা
এবং কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ মহারাজা হরি সিং স্বেচ্ছায় ভারতের সাথে অন্তর্ভুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে, যা আন্তর্জাতিক আইন দ্বারা সমর্থনযোগ্য। অতএব গণভোটের প্রাসঙ্গিকতা নেই। 1957 সালে অবশ্য কাশ্মীরে, উত্তর পশ্চিম কাশ্মীরে একটা বিরাট অংশ, বলা যায় পুরোপুরি অংশ, পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যার নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর। এবং ভারত পাকিস্তান সম্পর্কে সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে কাশ্মীর সংক্রান্ত সমস্যা। এবং পাকিস্তান কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করে। ওই দেশের নেতৃবৃন্দ বারংবার এটা প্রচার করে। গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হওয়া উচিত। কিন্তু ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার প্রথম সাধারণ নির্বাচন থেকে কাশ্মীরের জনগণ শান্তিপ্রিয় জনগণ ভারতে থাকার পক্ষেই সহমত পোষণ করেছে। ফলে গণভোটের প্রাসঙ্গিকতা কি তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এবং ধীরে ধীরে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কাশ্মীরের জনগণের অংশগ্রহণ প্রমাণ করেছে ভারতীয় গণতন্ত্রের সাফল্যের দিক। এবং হরি সিং চুক্তি অনুসারে কাশ্মীর ভারতের ভূখণ্ড এবং সেটা আন্তর্জাতিক আইন মেনে তা স্বাক্ষরিত হয়। 1960-এ সিন্ধু নদের জলবন্টন কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এবং সেই চুক্তি অনুসারে জলাধার তৈরি করে পাকিস্তানকে সিন্ধু নদীর জল, যা প্রাকৃতিক সম্পদ, তা দেওয়া হয়। এ প্রসঙ্গে আমি পাঠক সমাজকে বলতে চাই, সময়ের সংক্ষিপ্ততার কারণে
বিষয়ের দীর্ঘায়িত আলোচনা সম্ভব নয়। তবে ইন্দাস ওয়াটার ট্রিটি চুক্তি 1960 অনুসারে ভারত কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কে টানাপোড়েন হওয়া সত্ত্বেও পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি করা সত্ত্বেও কখনো জল থেকে বঞ্চিত করেনি। 1961-62-তে ভারত চীন সম্পর্কের টানাপোড়েন, 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়। এবং এই যুদ্ধের জন্য সব মূল কারণ হিসেবে আমরা অপারেশন জিব্রাল্টার কে দায়ী করতে পারি। যার উদ্দেশ্য ছিল পাকিস্তানের জম্মু এবং কাশ্মীরে অনুপ্রবেশ করে ভারতীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান আয়োজন করে। প্রায় 5 সপ্তাহ এই যুদ্ধ চলে। সম্মিলিত জাতিপুঞ্জ এক নির্দেশনামার মাধ্যমে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের আদেশ দেয়। পরবর্তী পর্যায়ে 1966 সালে দশই জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে তাশকেন্ট ডিক্লিয়ারেশন বা ঘোষণাপত্রের বা চুক্তিপত্রের মধ্য দিয়ে সম্পর্কের এক স্বাভাবিক বাতাবরণ তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয় এবং বলা হয় ভারত এবং পাকিস্তান উভয় দেশের সৈন্যবাহিনী যুদ্ধ শুরু হওয়ার আগে যে অবস্থানে ছিল সেখানে সরে যাবে, একে অপরের বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক পূর্বেকার অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং দুই দেশের নেতৃবৃন্দ সম্পর্কের উন্নতি সাধনের উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার এক সমস্যা উভয় রাষ্ট্রের মধ্যে সম্পর্কের তিক্ততার পরিবেশ তৈরি করে। 1947-এর স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তান দুই ভূখণ্ডে বিভক্ত ছিল। একটাকে আমরা বলছি পশ্চিম পাকিস্তান, আর একটা অংশকে আমরা বলছি পূর্ব পাকিস্তান। যার মধ্যে পশ্চিম পাকিস্তান
উর্দুভাষী মানুষদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, আর পূর্ব পাকিস্তান বাংলাভাষী মানুষদের আধিপত্য ছিল। কিন্তু পাকিস্তানের সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের আধিপত্য বজায় ছিল। ফলে 1971 ডিসেম্বর মাসে পূর্ব পাকিস্তানে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। কয়েকদিনের মধ্যে পূর্ব পাকিস্তানের অবস্থান একটা চরম আকার ধারণ করে এবং বাঙালি জাতিসত্তার আত্মপ্রকাশ পূর্ব পাকিস্তানে লক্ষ্য করা যায়। এবং পশ্চিম পাকিস্তানের একচাটিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালি হিন্দু মুসলিমরা বিদ্রোহ ঘোষণা করে এবং ভারতের সাহায্য প্রার্থনা করে। এই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অবশেষে ভারতীয় সামরিক বাহিনীর হস্তক্ষেপের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের পরাজয় হয় এবং স্বতন্ত্র একটি রাষ্ট্র পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে এবং শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এই আন্দোলন কে সাফল্য প্রদানের ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় জাতীয় নেতৃবৃন্দ পূর্ণ মাত্রায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে। অবশেষে 1972 সালে সিমলা চুক্তি, সিমলা এগ্রিমেন্ট এর মাধ্যমে পাকিস্তান পূর্বেকার পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানায় এবং পাকিস্তানের এই পরাজয়, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের এই পরাজয় এক বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে পাকিস্তানের নেতৃবৃন্দের মধ্যে এবং তারা বেছে নেয় উগ্র ভারত বিদ্বেষী মনোভাব এবং নানান ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপে উৎসাহ প্রদান করার পদক্ষেপ। এই ধারাবাহিকতা চলতেই থাকে। বিভিন্ন সময় এই সম্পর্কের টানাপোড়েন হ্রাস করার উদ্যোগ ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়ে গ্রহণ করা হয়, কিন্তু
সম্পর্কের বাতাবরণ 1990-এর দশকে আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং উগ্রপন্থী কার্যকলাপ কাশ্মীরের এক সংকটময় অবস্থার সৃষ্টি করে এবং এক্ষেত্রে কাশ্মীরের এই উত্তেজনার পরিবেশ এর মূলে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীর যেমন ভূমিকা ছিল, তেমনি পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই এর ভূমিকাও ছিল। যদিও পাকিস্তান বরাবরই এই বিষয়টাকে অস্বীকার করে, কারণ সেটাই স্বাভাবিক। স্বীকার করে নিলে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের মর্যাদা আরো হ্রাস পায়। বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী সংগঠন এবং সেখানকার গুপ্তচর বাহিনী আইএসআই এর ভূমিকা যথেষ্ট দৃষ্টিকোণ বলে আমরা মনে করি। এবং ভারত সরকার তথ্য দিয়ে প্রমাণ করেছে পাকিস্তান অধিকৃত অঞ্চলে কাশ্মীরের অনেক জঙ্গি গোষ্ঠীর মুখ্য কার্যালয় অবস্থিত এবং সেখানেই সেই প্রশিক্ষণ দেওয়া হয়। এবং সেই পরিবেশে প্রতি বছরে শীতকালীন সময়কাল যখন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কার্গিল অঞ্চল খালি করে চলে আসে প্রচন্ড বরফ এবং শীতের কারণে, বাউন্ডারি লাইন অঞ্চল, 1998-99 সেই ঘটনায় আসে। এই পরিস্থিতির পূর্ণ সুযোগ করে পাকিস্তানের সৈন্যবাহিনী এই অঞ্চলে অনুপ্রবেশ করে এবং দখল করার চেষ্টা করে। এর ফলে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত সূচিত হয়, যা কার্গিল সংঘাত নামে পরিচিত। এবং ভারতীয় বায়ুসেনা সাহায্যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান দ্বারা এই অংশকে পরবর্তীকালে আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তান বাকি অংশ, কার্গিলের অন্যান্য যে অংশ তারা দখল করেছিল তাও ছেড়ে দিতে বাধ্য হয়। আসলে ভারত পাকিস্তান সম্পর্ক
যে বিষয়গুলোর উপরে দাঁড়িয়েছিল তার মধ্যে সন্ত্রাসবাদকে উৎসাহিত করা এবং সেই কার্যকলাপে মদত দেওয়া পাকিস্তানে একটা স্বভাবে পরিণত হয়েছিল বা স্বভাবে পরিণত হয়েছে বলা যায়। বিশেষ করে আমরা বলতে পারি মৌলানা মাসুদ আজাহার কে মুক্ত করার জন্য কাঠমান্ডু থেকে নয়াদিল্লিতে আগত একটা যাত্রীবাহী বিমানকে 1999 এর 24শে ডিসেম্বর ছিনতাই করা হয় এবং পরবর্তীকালে আজাহার কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। 2000 সালের 22শে ডিসেম্বর লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসবাদীরা নয়াদিল্লির রেড ফোর্ট এ বা লাল দুর্গে আক্রমণ করে। 2001 সালে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতের সংসদ ভবন আক্রমণ করে এবং 2001-2 সালে ভারত ও পাকিস্তানের পারমাণবিক সংঘাতের সম্মুখীন নিয়ে আসে। 2002 সালের 25শে সেপ্টেম্বর জৈশ-ই-মুহাম্মদের দুজন সন্ত্রাসবাদী আহমেদাবাদের স্বামীনারায়ণ মন্দির আক্রমণ করে এবং বহু মানুষকে হত্যা করে। 2003 এর 25শে আগস্ট মুম্বাইতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়, যার ফলে 48 জন নিরীহ সাধারণ মানুষ এর মৃত্যু হয় এবং 150 জন মানুষ আঘাতপ্রাপ্ত হন। এক্ষেত্রেও লস্কর-ই-তৈয়বার ভূমিকা ছিল বলে রয়ের আধিকারিকরা মন্তব্য করেছেন। 2005-এ লস্কর-ই-তৈয়বার 6 জন সন্ত্রাসবাদী অযোধ্যার রাম জন্মভূমি মন্দির আক্রমণের প্রয়াস চালায়। 2008-এ 10 জন পাকিস্তানি সন্ত্রাসবাদী মুম্বাই আক্রমণ করে এবং লস্কর-ই-তৈয়বা এর দায়ও স্বীকার করে। যদিও এই প্রত্যেকটা ঘটনায় পাকিস্তান তার দায় এড়ায় এবং টোটালি অস্বীকার করে বিষয়টা, কিন্তু ভারত সরকার আন্তর্জাতিক দুনিয়ার কাছে সঠিক তথ্য প্রমাণ তুলে ধরে প্রমাণ করে যে পাকিস্তানের ভূমিকা কি। এর পরবর্তীকালে 2001 সালে আগ্রায় পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ এবং ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। সম্পর্কের তিক্ততাকে কখনো কখনো সীমায়িত করার চেষ্টাও উভয় রাষ্ট্র তরফ থেকে করা হয়েছে, কিন্তু ভারত যে সদিচ্ছার পরিচয় রেখেছে পাকিস্তান সেই সদিচ্ছার পরিচয় রাখতে ব্যর্থ হয়েছে।
সালে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই সম্পর্কের কিছুটা উন্নতি সাধন হলেও উত্তেজনা প্রশমিত সে অর্থে হয়নি। বরং আমরা বলতে পারি 2014 সালে পর থেকে এনডিএ 2 সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের সমস্ত রাষ্ট্র প্রধানদের আমন্ত্রণ জানান এবং ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পরিবেশকে সামনে রেখে বিদেশ নীতি পরিচালনার এক বার্তা তিনি প্রথম দিন থেকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের বারংবার সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাঠানকোট এয়ারবেস আক্রমণ, পুলওয়ামার ঘটনা এবং ভারত সরকার কর্তৃক সার্জিক্যাল স্ট্রাইক এর নীতি এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরা প্রচেষ্টা আজ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি থেকে শুরু করে বিশ্বের শান্তিকামী সমস্ত রাষ্ট্রপ্রধানরা স্বীকার করে নিয়েছে। ভারতের বিদেশ নীতি বিভিন্ন পর্বে বিবর্তিত হয়েছে পাকিস্তান সংক্রান্ত বিষয়। ভারত শান্তিবাদী নীতিতে বিশ্বাস করেছে এবং সমস্ত ধরনের প্রতিকূল পরিবেশে প্রতিবেশী পাকিস্তান রাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন পণ্যের যোগান দিয়ে পাকিস্তানের প্রতি তার সদিচ্ছা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কিন্তু পাকিস্তান বারংবার ভারতের নীতিগত অবস্থানকে দুর্বল মনে করেছে। আর ভারত সরকার বারংবার প্রমাণ করেছে পাকিস্তানের ভূমিতেই সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হয়, উগ্র ইসলামীয় সন্ত্রাসবাদ আজ সারা বিশ্বের কাছে একটা বড় সমস্যা। তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে আমাদের। এই বার্তা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমি পাঠক সমাজকে অনুরোধ করব, ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি মেটেরিয়ালসকে আপনারা ভালোভাবে অনুধাবন করুন
বারংবার পঠন পাঠনের মধ্য দিয়ে বিষয়কে বোঝার চেষ্টা করুন। ভারত পাকিস্তান সম্পর্কে বা ভারত পাকিস্তান নীতিগত বিষয়টি বুঝতে আপনাদের সাহায্য করবে। সময়ের সংক্ষিপ্ততা আজকের মতো আমাকে এখানেই সমাপ্ত করছে। ধন্যবাদ।